কন্টিনিউটিতে চলে যাব, ঠিক আছে? সো লেট আস সি, এই অঙ্কে এর বদলে যদি ই লেখো তাহলে কি হবে, ঠিক আছে? মানে এত ছোট কাজই বাকি আছে আর কি। যে তুমি যদি ওখানে ছিল তোমার লিমিট এক্সটেন্ডিং টু 0 a⁻x-1/x, তো সেটার বদলে তুমি যদি এটাকে ই নিয়ে নাও তাহলে হোয়াট ইজ ইয়োর আনসার গোয়িং টু বি? সো আনসার দেয়ার ওয়াজ লগ এ, তাই না? ইফ ইউ রিকল যে তোমার লাস্ট ক্লাসে আমরা করেছি এটা। 1 সেকেন্ড। Yeah. So in the last class we have done this, that limit extending to a⁻x-1 divided by x, this is equal to log a. এটা আমরা করেছি। তো এখানে তুমি যদি এর বদলে ই বসাও তাহলে এক্স্যাক্টলি এই উত্তরটা আসবে, স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে বুঝতেই পারছো যে অঙ্কটা কষতে তোমার বেশি কিছু করার দরকার নেই। ইউ ক্যান জাস্ট ইউজ দ্য প্রিভিয়াস আইডিয়া, যে ওখানে আমরা a⁻x নিয়েছিলাম, এটা e⁻x-1 কে y নিয়ে নেব, করে তাতে আমি x সমান কত হবে সেটা ক্যালকুলেট করব। সো e⁻x is equal to 1 plus y obviously, and therefore x is equal to, মানে দুদিকে লগ নিয়ে নাও, তাহলে x is equal to log of 1 plus y. আবার একই জিনিস অবজার্ভ করো যে as x tends to 0, তাহলে e⁻x tends to e⁻0. so e⁻0 মানে হচ্ছে 1, therefore as x tends to 0, e⁻x-1 tends to 0. তার মানে as x tends to 0, y tends to 0, right? That is your observation as in the last class, and therefore you can easily compute the limit by the substitution. মানে একই জিনিস আমি লিখছি, শুধু এর বদলে ই লিখেছি, হ্যাঁ, আর কোনো তফাৎ নেই। তাহলে তুমি এই রকম সব অবজারভেশন করে ফেলেছো, রাইট? তাহলে সেখান থেকে তুমি এই সাবস্টিটিউশনটা করো, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 e⁻x-1/x, e⁻x-1 এর জায়গায় y লেখো, x এর জায়গায় log 1 plus y লেখো, আর লিমিট এক্সটেন্ডিং টু 0 ইমপ্লাইজ লিমিট y টেন্ডিং টু 0 ওটা লেখো। তাহলে এই সব কটা গল্প লেখার পর তুমি এই লিমিটটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড ঠিক আগের দিনের মতন তোমারও ছিল y divided by log 1 plus y, right? So what you do is that you just write this as equal to 1 by y log 1 plus y, and that is going to be equal to 1 by log, oh, I'm sorry, this is yeah, I'm correct, 1 by log 1 plus y whole to the power 1 by y, right? এই ক্যালকুলেশনটা তুমি করে নিচ্ছ, করে নিয়ে লিমিটটা নিতে হচ্ছে। সো লিমিট ইজ দিস। সো when you take the limit, this becomes মানে আমি জাস্ট রিপিট করছি আর্গুমেন্টটা, হ্যাঁ, আগের দিনের। সো this just becomes equal to 1 divided by log of limit y tending to 0 1 plus y to the power 1 by y, right? And এই লিমিটটা তোমার চেনা, limit y tending to 0 1 plus y to the power 1 by y, that is equal to e. So this just becomes equal to 1 by log, মানে এই পুরো জিনিসটা e হয়ে যাচ্ছে। So this becomes equal to 1 by log e, যেটা স্ক্রিনে লেখা আছে। আর log e সমান কত? log e সমান 1, therefore you get your answer. So this one is just very straightforward, মানে জাস্ট গত ক্লাসে যেটা আমরা করেছি সেটাতে আমরা সাবস্টিটিউশন করলেই হয়ে যেত আর কি। আর পরের অঙ্কটাও খুব ইজি, সেজন্যই আমি বললাম যে আজকে আমরা এটা আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু শো দিস লিমিট। এই তিনটে লিমিটই হয়তো তোমরা কোনো ফর্মে 11-12 দেখেছো, আর যদি না দেখে থাকো তাতে কোনো ক্ষতি নেই, হ্যাঁ, মানে আজকে দেখছো। ওখানে আমরা ফর্মুলা মুখস্থ করেছিলাম, এখানে ওটার থেকে একটুখানি ইমপ্রুভমেন্ট ইন দ্য সেন্স যে আমরা
কষে দেখাতে পারছি, কিন্তু খুবই সামান্য ইমপ্রুভমেন্ট, কারণ আমরা লগ আর এক্সপোনেনশিয়াল ফাংশনের যাবতীয় প্রপার্টি গুলোকে মেনে নিয়ে করছি। হ্যাঁ, ওই যে লিমিট আর লগটাকে উল্টে দিলাম, সে কাজটা কি করে করলাম আজকেই বলবো আমি। লগ ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, সেজন্য এটা করতে পারছি। ঠিক আছে, সো পরের অঙ্কটা কি আছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা তোমায় দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য তুমি কি করবে, এটা জাস্ট লগ 1 প্লাস এক্স কে y বসিয়ে দাও, তাহলে সেখান থেকে সলভ করো। দুদিকে তুমি যদি এক্সপোনেনশিয়াল নাও, তাহলে তুমি কি পাবে, 1 plus x is equal to e to the power y, right? And that means what, that x is equal to, মানে just a very simple thing, x is equal to e to the power y minus 1. Very good. So এবারে তুমি আগের অঙ্ক দুটোর মতনই এখানেও তুমি অবজার্ভ করো যে তুমি যদি x টেন্ডিং টু 0 করো, তাহলে 1 plus x is tending to 1, right? So since 1 plus x is tending to 1, log of 1 plus x is going to 0. So that is this particular limit. As x tends to 0, limit of log 1 plus x, that is going to be equal to 0. So ওইটাকেই আমরা ডিসাইড করেছি যে ওটাকে রাফলি আমরা এইভাবে লিখবো, যেহেতু log 1 plus x এর একটা নাম দিয়েছি y, সেই জন্য this means that as x tends to 0, y tends to 0. তো এই কথাগুলো আমি কেন এখানে স্ট্রেস করছি, কারণ এটা আমরা ভীষণ ভাবে অঙ্কে ব্যবহার করি। ঠিক আছে, তো এই এই যে জিনিসটার মানে কি, সেটা সবসময় যে এইরকম লিখে তারপরে দ্যাট ইজ করে লিখবো, দ্যাট ইজ নট নেসেসারি। জাস্ট এখান থেকে দেখে মুখে মুখে বুঝে গেলাম, করে এই কথাটা গল্পটা লিখে দিলাম যে অ্যাজ এক্স টেন্ডস টু 0, y টেন্ডস টু 0. সো দেয়ারফোর তুমি এবারে লিমিটটা ক্যালকুলেট করো। দিস ইজ এক্সট্রিমলি ইজি নাও। why is it extremely easy? যে তুমি যদি সাবস্টিটিউশন করো, তাহলে what do you get? You just get limit y tending to 0, y divided by e to the power y minus 1. log 1 plus x এর জায়গায় y বসিয়ে দিয়েছো, x এর জায়গায় e to the power y minus 1 বসিয়ে দিয়েছো। এবার you have already seen just আগের পাতায় যে লিমিট y tending to 0, ওখানে x লিখেছিলাম, তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, e to the power y minus 1 divided by y, this is equal to 1. This you have already seen, right? So since you have already seen this, ওটার এটা যদি equal to 1 হয়, এই ফাংশনের ইনভার্স নিলে তার লিমিটটাও 1 হবে by algebra of limits. So what I'm trying to say is that since this is equal to 1, this implies, or rather এখানে না লিখে আমি যদি লিখি যে this implies, আজকে is a bad day actually, হ্যাঁ, so please just wait for 2 minutes, মানে আমি আজকে বাড়িতে একটু আমার ঝামেলা হচ্ছে, জাস্ট ওকে। তো এই দুটো অঙ্ক কি বোঝা গেছে? না না, হ্যাঁ, পরিষ্কার বুঝলাম না। হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। বোঝা গেছে, রাইট? ওকে, তাহলে আমরা প্রসিড করি উইথ আওয়ার নেক্সট থিং। ঠিক আছে, মানে দিস ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আর কি। এরপরে আমি আজকে যেটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, or whatever you like to call it, which is called continuous functions. তাহলে সেটার ডেফিনিশনটা কি আমরা খুব সিম্পলি দেব। হ্যাঁ, তার মধ্যে একটু আলোচনার জায়গা থাকে, কিন্তু আমি সে জায়গায় আর যেতে চাইছি না। মানে ইন দ্য সেন্স যে আমরা লিমিটটা অলরেডি শিখে গেছি, তো আমি যখন কন্টিনিউটিটা ডিফাইন করতে চাইছি অ্যাট এ পয়েন্ট, তার কন্টিনিউয়াস অ্যাট এ, যে কথাটা এখানে নীলে লেখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই জিনিসটা করতে গেলে আমার জাস্ট দরকার প্রথমত অবভিয়াসলি একটা ফাংশন, তার নিয়ে গল্প বলছি। তো আমার ফাংশনটা হচ্ছে ফ্রম ডি টু আর, where ডি ইজ এনি সাবসেট অফ আর। ঠিক আছে, এটা নিয়ে তো কোনো অসুবিধে নেই। আর এবার তুমি কিন্তু স্পেসিফিক্যালি চাইছো যে পয়েন্টটা ডি এর মধ্যে থাকে। লিমিট কম্পিউটেশনের সময় এটা কিন্তু জরুরি নয়, দেখেছো অনেকগুলো এক্সাম্পলস, কিন্তু
জাস্ট এটা ডি এর খুব কাছাকাছি থাকলেই লিমিট ক্যালকুলেট করা যায়, কিন্তু মানে যদি এটা অল এক্সিস্ট করে, কাছাকাছি ম্যাম থাকলেই যে হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি আমার কাছে ওই স্যান্ডউইচ থিওরাম পর্যন্ত নোট আছে, আপনি কি আর নোট দিয়েছেন এর মধ্যে? কিসের কিসের অবধি নোট আছে? স্যান্ডউইচ স্যান্ডউইচ থিওরাম? থিওরাম, হ্যাঁ ওই পর্যন্ত নোট আছে। আমি লাস্ট লিমিটের নোটসটা দিইনি, যেটার সাথে টিউটোরিয়ালটা হবে, হ্যাঁ ওটা আজকে হ্যাঁ পাঠাবো। হ্যাঁ আচ্ছা। ওই একটা হ্যাঁ একটা নোটস বাকি আছে। হ্যাঁ আচ্ছা। বাকিটা ওই বাকিটা দিয়েছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। ঠিক হ্যাঁ আছে। ওকে। আমি যাই নোটস দিচ্ছি আমি তো হোয়াটসঅ্যাপে পোস্ট করছি, ঠিক আছে? তোমাদের কি ইমেলে পোস্ট করলে সুবিধা হবে? না ম্যাম, হোয়াটসঅ্যাপই ভালো। ঠিক আছে ওকে, তাহলে ওটাই করবো, আজকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ওটা লাস্ট যে লিমিটেড নোটটা, ওটা আমি ভাবলাম টিউটোরিয়াল সমেত পাঠাবো, তো ওটা আজকে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে আমি যেটা বলতে চাইছি যে আমি প্রথম রিকোয়ারমেন্টটা নিয়ে নিচ্ছি যে এটা যেন ডি এর মধ্যে থাকে। এরপরে আমি যে ডেফিনিশনটা দিচ্ছি, আমি এইভাবে এই কারণে বলছি যে আমি এপসাইলন ডেল্টাটা ইউজ করছি না। এক্ষুনি আমাদের অতটা জানতে হবে না, কিন্তু তাতে খুব অ্যাকিউরেট হচ্ছে না, ঠিক আছে? তো কিন্তু দিস ইজ ওয়ার্কেবল ডেফিনিশন আর কি, এটাই বলতে চাইছি। এটা আমাদের কাজ চলে যাবে এই মুহূর্তে। আর তোমরা যেহেতু ম্যাথমেটিক্সটা তো তোমাদের প্রাইমারি এরিয়া অফ ইন্টারেস্ট নয়, সেজন্য এই ডেফিনেশন ইজ গুড ইনাফ ফর আস রাইট নাও, হ্যাঁ, ফর দিস পার্টিকুলার কোর্স। মানে ইস্যুটা হয়ে যায় যে তুমি যদি এপসাইলন ডেল্টা ডেফিনেশনটা লেখো, তাহলে ওটাতে লিমিট এইরকম করে এক্সিস্ট না করলেও কন্টিনিউটির কথাটা বলা যায় এপসাইলন ডেল্টা ডেফিনিশনে। তো সেই জিনিসটা আমি চাইছি না যে আর প্রয়োজনও নেই আমাদের, আমি বলবো না, তাতে আইসোলেটেড পয়েন্টের একটা কনসেপ্ট চলে আসে। তো উই আর ইগনোরিং দ্যাট। ইগনোর করলে দিস ইজ পারফেক্টলি, মানে ওই যেটা বললাম ওয়ার্কেবল কন্ডিশন, মানে ম্যাক্সিমাম জায়গায় এটাতে আমার কন্টিনিউটির কথা যেটা বলা আর যেটা অ্যাকচুয়ালি সেন্সিবল, সেই জায়গাতে এটা দিস ইজ পারফেক্টলি অলরাইট। সো হোয়াট ইজ মাই ডেফিনেশন? মাই ডেফিনেশন ইজ যে জাস্ট লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ যদি হয়ে যায়, তাহলেই আমি বলবো যে আমি কন্টিনিউয়াস হবে ফাংশনটা অ্যাট দ্য পয়েন্ট এ। ঠিক আছে, তাহলে এটাকেই, যেটাকে আমি এক্ষুনি আন্ডারলাইন করেছি, সেটা দেখো, সেটাকে আমি লিখতে পারছি অ্যাজ লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স, রাইট? আরে বলছি এক আর লিখছি এক, দাঁড়া এক সেকেন্ড। মানে এটা খুব ক্রুশিয়াল, সেই জন্য আমি এটাকে পাত্তা দিতে চাইছি না। কারণ এ লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স সমান কত? ওটা সমান হচ্ছে আমার এ। তাহলে যে কথাটা এখানে লেখা আছে আর যে কথাটা আমি এক্ষুনি লিখলাম, দে আর দ্য সেম থিংস। সো সিন্স দে আর দ্য সেম থিংস, উই ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ দিস সেকেন্ড ওয়ান। হ্যাঁ, এটা যে সেম থিং, সেটা বুঝতে পারছো তো? ইজ দিস ওকে? মানে আমি যেটা এক্ষুনি লিখলাম, লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স, তো যা লেখা ছিল তাই টুকেছি। এফ এর জায়গায় এফটা লিখলাম, ব্র্যাকেট দিলাম করে, এর বদলে আমি লিখেছি লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স। ঠিক আছে, তো এটা তো জানো তোমরা যে লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো ওইটুকু লিখেছি, মানে একটা সহজ জিনিসকে অ্যাজ ইফ একটু শক্ত করে লিখছি। হ্যাঁ, লেখার একটা কারণ আছে। এই যে আজকেই যে দুটো অঙ্ক আমরা আলোচনা করলাম, সেখানে আমরা দেখলাম যে আমরা লগ ফাংশন আর লিমিটটাকে ইন্টারচেঞ্জ করছি, তাই না? মানে আমি যদি লিখি লিমিট এক্সটেন্ডিং টু 0 লগ অফ 1 প্লাস এক্স, এটা আমি যদি ক্যালকুলেট করতে চাই, খুব সহজ জায়গায় লিখছি, তাহলে সেটা ইকুয়াল টু আমার
জাস্ট আমি লিখে দিচ্ছি লগ অফ 1, রাইট? তাহলে আমি সেটা ভাবতে পারি অ্যাজ ইফ আমি লিখছি লগ অফ, আমি এরকম একটা জিনিস লিখেছিলাম আগের অঙ্কে, হ্যাঁ, লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স, এরকম লিখছি। হ্যাঁ, আমি বললাম যে এটা লেখা যাবে। কেন লেখা যাবে? কারণ লগের প্রপার্টি থেকে। হোয়াট প্রপার্টি? যে ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন। অলরাইট, এটাই হচ্ছে ইস্যু, যে আমি যে এইভাবে লগ আর লিমিটটাকে কমিউট করিয়ে দিচ্ছি, মানে কোনটা আগে করব আর কোনটা পরে করব, এই কাজটা করতে পারছি তার কারণ হচ্ছে যে আমি লগটা কন্টিনিউয়াস ফাংশন, এটা আমি মেনে নিয়েছি, ধরে নিচ্ছি, হ্যাঁ, ওয়ান অফ দ্য প্রপার্টিজ। তাহলে সেইটাই আমি এখানে লিখে দেখালাম, যে এটা অ্যাজ এফ আমি এইরকম করে ভাবতে পারি যে লিমিট আর এফ, এই যে দুটো অপারেশন, একটা নাম্বার নিয়েছো এক্স, তার উপরে একটা রুল লাগাচ্ছ এফ, আর তারপরে যে জিনিসটা তৈরি হচ্ছে বিভিন্ন এক্স এর জন্য, তার উপরে তুমি লিমিট কম্পিউটেশন করছো অ্যাজ এক্স টেন্ডস টু এ। এই কাজটা করো, অথবা তুমি আগে এক্সটাকে এর দিকে নিয়ে যাও আর তারপরে তার উপরে ওই রুল এফটা লাগাও, মানে ফাংশন এফটা লাগাও, তুমি উত্তর একই পাবে, প্রোভাইডেড এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ। এটাই বলতে চাইছি। তাহলে এটা আমাদের অঙ্ক কষার সময় খুবই ইউজফুল একটা জিনিস আর কি, ঠিক আছে? আর এইটা, দিস ইজ মাই ডেফিনিশন। ওকে, সো এবার ডেফিনেশনটা খুব নাইস, কিন্তু এটাতে কয়েকটা কোয়েরি হয়ে যায়, যে কন্টিনিউয়াস তার মানে এটাকেই আমি একটু এক্সটেন্ড করে বলছি যে এটা একটা পয়েন্টে আমি কন্টিনিউটি বলছি, এটা খেয়াল করো। হ্যাঁ, তাহলে যদি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয় অন দ্য ডোমেন, তাহলে বলবো যে এফ ইজ আ কন্টিনিউয়াস ফাংশন অন দ্য ডোমেন। তাহলে সেই কথাটা এখানে বলছি, এফ ইজ কন্টিনিউয়াস অন ডি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু যেভাবে আমরা ডেফিনেশনটা দিচ্ছি, মানে দিস ইজ দ্য ডেফিনেশন ফর আস, তাতে কিন্তু অনেকগুলো সমস্যা অ্যারাইজ করবে কন্টিনিউটি চেক করার জন্য। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে এই বাঁ দিকে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স, এটা প্রথমত এক্সিস্ট করতে হবে। তো দিস ইজ মাই ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড থিং ইজ যে এই যে লিমিট এক্সিস্ট করবে সেটা ইকুয়াল টু এফ এ হতে হবে। সো there are two things which are involved here, right? One is that the limit extending to a fx should exist, and the other one is that that limit value should be equal to fa. এই দুটো ঘটনা যদি ঘটে তবে ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট এ, আদারওয়াইজ নট। ঠিক আছে? তাহলে নট এর একটা প্রচুর সম্ভাবনা চলে আসে যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, এই ব্যাপারটা, ঠিক আছে? তাহলে সেই কন্টিনিউয়াস হবে না যে জায়গাগুলো, সেগুলো আমাদের একটু স্টাডি করতে হবে। আর সেটার খুব অবভিয়াস নাম দিচ্ছি, যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এ না হয় তাহলে ওটাকে বলবো ডিসকন্টিনিউয়াস অ্যাট এ। সো নামের মধ্যে খুব একটা প্যাচ কিছু নেই, কন্টিনিউয়াস নয় বলে ওটাকে ডিসকন্টিনিউয়াস বললাম, প্লেন অ্যান্ড সিম্পল। সো আওয়ার কোয়েশ্চেন ইজ যে আমরা দেখবো যে কন্টিনিউটি হচ্ছে না তখন কি রকম পরিস্থিতি হচ্ছে, এন্ড কন্টিনিউয়াস হলে কি কি ভালো জিনিস হচ্ছে। সো টুডে লেট আস কন্টিনিউ উইথ দ্য ক্লাস, কারণ আমরা একটু লেট স্টার্ট করেছি, লেট আস সি কতটা করা যায় আর কি। হ্যাঁ, তো আমি কি জাস্ট ডেফিনিশনটা এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? দিস ইজ মাই ডেফিনিশন, যে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ if limit extending to a fx is equal to fa, রাইট? অ্যান্ড যদি এটা প্রত্যেকটা এর জন্য ঘটে যায় তাহলে ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো। আর কন্টিনিউয়াস হবে নাটা দুটো জায়গা আমায় চেক করতে হচ্ছে, তাহলে আমি ওটা ধীরে ধীরে এক্সাম্পল গুলো দেখি, তাহলে বুঝতে পারবো। অলরাইট, সো তার মধ্যে আমি প্রথমে থিওরাম গুলো লিখেছি। প্রথমে থিওরাম গুলো লেখার কোনো প্রয়োজন ছিল না, so let us just forget about the theorems for the time being, বা maybe I can just tell you, এটা জাস্ট যেহেতু একটু মুখস্থ বিদ্যার উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে, সেজন্য কিছু করণীয় নেই, কারণ আমরা কোনো কিছুরই প্রমাণ করছি না এই কোর্সে যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে সেটাকে, হ্যাঁ দীপ বলো। ম্যাম ওটা ভুল করে চলে গেছে।
কোথায় চলে গেছি রে? ম্যাম ওটা মানে ভুল করে মানে চাপ পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, প্রথম জিনিস যেটা ঘটে যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে ধীরে ধীরে এটা কাজে লাগবে, কিন্তু এক্ষুনি লাগবে না। সুতরাং আজকে আমি জাস্ট পরপর বলে যেতে চাইছিলাম না, কিন্তু বলেই দিচ্ছি, কোনো অসুবিধে নেই। যে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটাকে একটা ইন্টারভ্যালের মধ্যে ওটার ভ্যালু গুলো থাকবে, এটা এনশিওর করা যাবে। কন্টিনিউয়াস হওয়া মানে হচ্ছে যে ফাংশনের ভ্যালু গুলো, মানে আমরা এক্স্যাক্টলি ডেফিনিশন আমি আর কিছুই পাল্টাবো না, তাই না? লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ, এটা হচ্ছে ডেফিনিশন অফ কন্টিনিউটি। তার মানে কি? তার মানে হচ্ছে যে যত এক্স এর দিকে যাচ্ছে এফ এক্স এর মান, এফ এক্স যে মানগুলো তারা এফ এর দিকে, এফ এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এফ এর খুব কাছাকাছি চলে যাচ্ছে মানে হচ্ছে যে ওটা র্যান্ডমলি বাড়া বা কমা এই ঘটনাটা ঘটবে না, হওয়া উচিত অন্তত, এটা লজিক বলে। তাহলে সেই হওয়া উচিতটা আসলে সত্য। এটাই হচ্ছে থিওরামের প্রথম পার্টটা, যে একটা অন্তত ডেল্টা বা একটা নেবারহুড অফ এ পাওয়া যাবে যেখানে যদি এক্স থাকে তাহলে এফ এক্স কে সীমাবদ্ধ করে দেওয়া যাবে। তার মানে তুমি একটা মাইনাস এম থেকে এম একটা ইন্টারভ্যাল পেয়ে যাবে, ক্লোজ ইন্টারভ্যাল, যাতে ওই নেবারহুডের মধ্যে যদি পয়েন্টস গুলো থাকে, এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে যদি এক্স থাকে, তাহলে এফ এক্সটা মাইনাস এম থেকে এম এর মধ্যে থাকতে বাধ্য। মানে র্যান্ডমলি বাড়া র্যান্ডমলি কমা এটা তো সম্ভব নয়, কারণ ওটা যত এক্স এর দিকে যাচ্ছে তত এফ এক্সটা এফ এর দিকে এগোচ্ছে। এটা আমি জাস্ট হ্যান্ড ওয়েভিং করছি, এটাকে প্রমাণ বলা যায় না, আমি জাস্ট এক্সপ্লেন করছি যে হোয়াট ইজ মাই ফার্স্ট স্টেটমেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য থিংস উইচ হ্যাপেন্স, যে এফেক্টসটা সীমাবদ্ধ থাকে। যদি আমার কন্টিনিউটি থাকে একটা পয়েন্টে তাহলে সীমাবদ্ধ থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু শুধু পয়েন্টে কন্টিনিউটিটা বলা হচ্ছে, সেজন্য পয়েন্টের একটা নেবারহুডে সীমাবদ্ধতা থাকবে। ঠিক আছে, পয়েন্ট থেকে অনেক দূরে নানান রকমের ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য ওইসব এত ডেল্টা গ্রেটার দ্যান জিরো এটসেট্রা এই কথাগুলো বলতে হয়। যে এক্স এর একটা নেবারহুড থাকবে, তার মধ্যে এক্স থাকলে এফ এক্সটা কে আমি এনক্লোজ করে দিতে পারবো একটা ক্লোজ ইন্টারভেল মাইনাস এম থেকে এম এর মধ্যে, এইরকম একটা আমি এম পেয়ে যাব। এবার ফাংশনটা যদি পুরো ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস হতো তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য করতে পারতাম, এগুলো সেটা হচ্ছে অন্য ইস্যু। এবার নেক্সট রেজাল্ট যেটা আমি বলছি সেটা বলছি যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় অ্যাট দ্য পয়েন্ট এ, তার মানে ওই লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ যদি হয়, আর এফ এ যদি নন জিরো হয়ে যায়, তাহলে এফ এটা কি হবে, আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। তাহলে একটা ছোট্ট ইন্টারভাল পাওয়া যাবে অ্যারাউন্ড দ্য পয়েন্ট এ, তার মানে এরকম একটা এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা পাওয়া যাবে, যার মধ্যে যদি এফ এক্স থাকে তাহলে এফ এক্স আর এফ এর সেম সাইন হবে। মানে এফ এ যদি পজিটিভ হয় তাহলে ওই নেবারহুডের মধ্যে এফ এক্সটা পজিটিভ হবে, এফ এ যদি নেগেটিভ হয় তাহলে ওই নেবারহুডের মধ্যে এফ এক্সটা নেগেটিভ হবে। এই জিনিসটা তো লিমিটের ক্ষেত্রেই সত্যি। সুতরাং অবভিয়াসলি এখানে শুধু কি এক্সট্রা কন্ডিশন কি হচ্ছে, লিমিট এক্সিস্ট করার পর ওই লিমিটের মানটা ইকুয়াল টু এফ এ হয়ে যাচ্ছে, এটা একটা এক্সট্রা কন্ডিশন বসাচ্ছ তুমি কন্টিনিউইটির জন্য। সেই জন্য এই সেম সাইন ব্যাপারটা এখানেও ঘটবে। তো সেম সাইন হবে এই কথাটা বলার জন্য আমরা ওটাকে শর্টে এরকম বলেছি যে এফ এক্স আর এফ এর গুণফলটা পজিটিভ হবে, কারণ এফ এক্স একটা রিয়েল নাম্বার, এফ এ একটা রিয়েল নাম্বার, তাদের গুণফলটা পজিটিভ হওয়া মানে হচ্ছে যে এফ এর সাইন যদি পজিটিভ হয় তাহলে এফ এক্স কেও পজিটিভ হতে হয়, দুটো পজিটিভ নাম্বার হতে হবে অথবা দুজনকেই নেগেটিভ হতে হবে। সুতরাং এফ এক্স এর যে সাইন আর এফ এর যা সাইন সেটা একই থাকবে। আবার করে পুরো এটার উপরে বলতে পারছো না, ডোমেনের উপরে বলতে পারছো না, তুমি শুধু কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট বলেছো, সেজন্য এ পয়েন্টের একটা নেবারহুডে হবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে আমার যদি পুরো ডোমেনে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে কি সব জায়গায় এফ এক্স একই মান একই রকম সাইন নেবে?
তা কিন্তু নয়। প্রত্যেকটা পয়েন্টের জন্য মানে আমি বলছি যে f যদি কন্টিনিউয়াস অন d হয় তাহলে ফর অল a there exists a delta positive such that ওই সেম সাইন এটা ঘটে। কিন্তু এই ডেল্টাটা তোমার নির্ভর করবে অন এ, ডেল্টা ডিপেন্ডস অন এ, মানে প্রত্যেকটা এর জন্য একটা করে তুমি ডেল্টা পাবে, কিন্তু সেটা ইউনিফর্মলি পুরো ডোমেনের উপরে হবে না। মানে একটা কন্টিনিউয়াস ফাংশন হতে গেলে সেটা যদি একটা পয়েন্টে পজিটিভ হয়ে যায় তার মানে সব জায়গায় পজিটিভ হবে, অথবা সব জায়গায় নেগেটিভ হবে, এরকম কোনো কথা আমি বলছি না। ঠিক আছে? এই কিছুটা কি এই থিওরেম গুলো মানেটা বুঝতে পেরেছো? প্রমাণ আমরা করিনি। হ্যাঁ, have you understood even a little bit? No? হ্যাঁ ম্যাম পেরেছি। তুমি পেরেছো? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি ওই মৌনম সংমতি লক্ষণম আর কি। হ্যাঁ, যে এক্ষুনি হয়তো কমপ্লিটলি অ্যাবজর্ব করতে পারবে না, কিন্তু just main reason is because we are not giving the proofs. But if we look at examples, এগুলো আসলে আমার খুব বেশি কাজেও লাগবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, কিন্তু ফর কমপ্লিশন সেক আমি এটা লিখে রেখেছি, কিন্তু জাস্ট যেটা কাজে লাগবে সেটুকু বলবো, এটা আমার খুব একটা ভালো লাগেনি, সেজন্য আমি বললাম। তো ওইটাতে যেটা এক্ষুনি যেটা বলছিলাম সেটাতে তুমি দেখো একটা জিনিস যেটা আমার লাগবে, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে মেন ইস্যু, যে তোমার যদি এফ এটা নন জিরো হয় তাহলে একটা নেবারহুড এর মধ্যে এফ এক্স আর এফ এর একই সাইন থাকবে, তার মানে ইন পার্টিকুলার এফ এক্সটা কখনোই জিরো হবে না ওই নেবারহুড এর মধ্যে, রাইট? বিকজ এফ এ যদি পজিটিভ হয় তাহলে ওই ওই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্সটা পজিটিভ হবে, আর এফ এ যদি নেগেটিভ হয় তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্সটা নেগেটিভ হবে। সুতরাং এই ইন্টারভ্যালের মধ্যে এফ এক্সটা কখনোই জিরো হবে না যদি এফ এ নন জিরো হয়। তাহলে একটা পয়েন্টে যদি নন জিরো হয় আর ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওটা কিছুক্ষণ অন্তত নন জিরো থাকতে বাধ্য। ঠিক আছে? তোমরা হয়তো যখন ছোটবেলা কন্টিনিউটি, মানে ছোটবেলা মানে আজ জাস্ট 3-4 মাস আগে আর কি, হায়ার সেকেন্ডারিতে কন্টিনিউটি নিয়ে কথা বলেছো, বেশিরভাগ ছাত্র ওই চ্যাপ্টারটাকে ছেড়ে দেয়। তখন বলা হয় যে কন্টিনিউয়াস ফাংশনটা এমন একটা ফাংশন যার যখন গ্রাফ আঁকছো তখন পেন্সিলটাকে বা পেনকে খাতা থেকে তুলতে হয় না। এরকম যদি ঘটে তাহলে ওই ফাংশনটাকে তুমি কন্টিনিউয়াস ফাংশন বলবে। তাহলে সেই অ্যানালজিটাকে তুমি যদি এখানে টানো, তাহলে আমি যেটা বলতে চাইছি যে ধরো একটা ফাংশন কন্টিনিউয়াস আছে, তাহলে আমি গ্রাফ আঁকছি ধরো, হ্যাঁ, তাহলে এ পয়েন্টে ধরো এখানে কোথাও একটা ভ্যালু নিচ্ছে এফ এটা, মানে এফ এটা পজিটিভ ধরো, তাহলে আমি যদি গ্রাফ আঁকতে থাকি তাহলে কিছুক্ষণ তো আমাকে এরকম হতে হবে, তারপরেই তো আমি নামার বা ওঠার বা এসবের কথা ভাবতে পারি, এরকম করতে পারি গ্রাফটা। যদি পেন না তুলে আমি গ্রাফটা আঁকতে চাই তাহলে কিছুক্ষণ আমাকে, যদি একটা বিন্দু এক্স অ্যাক্সিস এর উপরে থাকে তাহলে এটলিস্ট ফর সাম টাইম আই হ্যাভ টু বি অ্যাবভ দ্য এক্স অ্যাক্সিস। আমি একেবারে অ্যাব্রাপ্টলি এক্স অ্যাক্সিস এর উপর থেকে এক্স অ্যাক্সিস এর নিচে নামা আমার পক্ষে, বা এক্স অ্যাক্সিস এর উপরে পড়ে যাওয়া, এটা সম্ভব নয় যত কাছেই থাকো না কেন। এখানে যদি থাকতে তাহলে এখান থেকে আমার কিন্তু এক্স অ্যাক্সিস আর এটার মধ্যে দূরত্ব আছে, সুতরাং এখান থেকে আমি যখন ফাংশনটা দুদিকেই ধরো নিয়ে যাচ্ছি তাহলে আমার এক্স অ্যাক্সিস ক্রস করতে কিছুটা সময় তো লাগছে। এই যে কিছুটা সময় লাগছে সেটার আগেই হচ্ছে আমার a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা অংশটা। ঠিক আছে? এই অংশে ওটা পুরোটাই এক্স অ্যাক্সিস এর উপরে থাকবে গ্রাফটা। যদি এ পয়েন্টে তোমার গ্রাফ অফ দ্য ফাংশন এক্স অ্যাক্সিস এর উপরে থাকে তাহলে একটা নেবারহুডে একটা ছোট্ট জায়গায় ওটা এক্স অ্যাক্সিস এর উপরে থাকতে বাধ্য তুমি যদি গ্রাফটা আঁকো। তারপরে ওটা নামতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই, তারপরে ওটা নেমে এক্স অ্যাক্সিস ক্রস করে আরো নেমেও যেতে পারে। আর ঠিক যে জিনিসটা এখানে বলছি তার উল্টো জিনিসটা, মিরর ইমেজটা, যদি এটা
এফ এটার যদি নেগেটিভ হয়ে যায় তাহলে। ঠিক আছে, তাহলে এইটাই আমরা এই সেকেন্ড রেজাল্টে বলছি। আমার প্রথম রেজাল্টের থেকে সেকেন্ড রেজাল্টটা আসলে বেশি কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে, যে আমার একটা নেবারহুড পাওয়া যাবে যেখানে এফএক্সটা 0 হবে না। ঠিক আছে, তাহলে এইটার ফলে আমি যেটা করতে পারি, যে আমি কিছু উক্তি করতে পারি। উক্তিগুলো কি, যে যদি দুটো ফাংশন দেওয়া থাকে ডি থেকে আর, যারা একটা পয়েন্ট এ তে কন্টিনিউয়াস, মানে দুজনেই কিন্তু ডি থেকে ডিফাইন। এইভাবে লেখা মানে কি, এভাবে লেখা মানে হচ্ছে, আমি বোধহয় এটা আগেও ব্যবহার করেছি, কিন্তু আমি আবার করে বলে দিচ্ছি। হ্যাঁ, যে ফাংশন ডিটা এফটা ডি থেকে আর এ যাচ্ছে, আবার ফাংশন জিটাও ডি থেকে আর এ যাচ্ছে। তো সেটাকে আমি শর্টে লিখতে পারি এফ কমা জি কোলন ডি টু আর। তার মানে এফ ইজ গোয়িং ফ্রম ডি টু আর and d is also going from d to r, right? আর এই দুটো ফাংশনই কন্টিনিউয়াস at the same point a। তাহলে বলছি যে f plus g টা কন্টিনিউয়াস হবে, cf কন্টিনিউয়াস হবে for any constant r, আর f into g টাও কন্টিনিউয়াস হবে। এটার মধ্যে আশ্চর্য হওয়ার আমাদের আর কিছু নেই, কারণ আমরা লিমিটের ক্ষেত্রে অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। আমি জানি কি, যে কন্টিনিউটি মানে হচ্ছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, হ্যাঁ, যে করছি না, মানে জাস্ট লিখছি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ। এটা আমার জানা আছে, কারণ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এ। একইভাবে আমার জানা আছে যে লিমিট, অনেকগুলো পড়ে গেল নাকি, ঠিক আছে, লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স ইজ ইকুয়াল টু জি এ, এটাও জানা আছে, right? Because f and g are both continuous at the point a। তাহলে এই দুটো থেকে আমি কি কনক্লুড করতে পারি, যে আমি যদি লিমিট এক্সটেন্ডিং টু a f প্লাস জি, এই ফাংশনের লিমিট যদি নিই at the পয়েন্ট a, তার মানে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ প্লাস জি এক্স কম্পিউট করি, তাহলে লিমিটের চ্যাপ্টার থেকে আমি জেনে গেছি যে এটার মানে হবে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স প্লাস লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স, মানে এটা হয়ে যাচ্ছে এফ এ প্লাস জি, রাইট? And what is fa plus ga? Fa plus ga is exactly equal to the value of the function f plus g at the point a, right? তাহলে অবভিয়াসলি মানে জাস্ট লিমিটের জিনিসগুলো ব্যবহার করে আমি বুঝতে পারছি যে এফ যদি কন্টিনিউয়াস অ্যাট এ হয়, জি যদি কন্টিনিউয়াস অ্যাট এ হয়, তাহলে এফ প্লাস জি কন্টিনিউয়াস অ্যাট এ হবে। ঠিক একইভাবে অন্য দুটো সত্য, যে সি ইন্টু এফ যদি করো, যেখানে সি ইজ এনি স্কেলার, তাহলে সেটাও কন্টিনিউয়াস অ্যাট এ হবে। আর এফ ইন্টু জি যদি করো, তাহলে এই ফাংশনটাও কন্টিনিউয়াস অ্যাট এ হবে। এই প্রথম যে স্টেটমেন্টটা লিখেছি সেটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড ফলো করে যায়। সেকেন্ড স্টেটমেন্টটা ফলো করানোর জন্য তোমায় কি করতে হয়, যে জি এটাকে নট ইকুয়াল টু 0 প্রথমত ভাবতে হবে। তাহলে তুমি এই এফ বাই জি ফাংশনটা, এটা ভাবো, এটা ডেফিনেশনটা কি ছিল, এফ বাই জি এই ফাংশনের ভ্যালু এট এনি এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স। তাহলে এই ভ্যালুটা তুমি ক্যালকুলেট করতে পারবে অনলি ইফ gx is non-zero, তাই না? তার মানে বোঝাই যাচ্ছে যে পুরো ডোমেনের ওপরে f ডিভাইডেড বাই g ডিফাইন নাই হতে পারে। কোথায় ডিফাইন্ড হবে, যেখানে gx নন জিরো। এবার ওই জন্যই ওই জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে জি এটা নন জিরো আর জি ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এ। সুতরাং এর কাছাকাছি একটা ইন্টারভেল পাওয়া যাবে যার মধ্যে gx গুলো নন জিরো হবে। সুতরাং এই f ডিভাইডেড বাই জি যে ফাংশনটা, এটা পুরো ডোমেনের উপরে তুমি ডিফাইন নাই করতে পারো, কিন্তু এ পয়েন্টের একটা নেবারহুডের মধ্যে তুমি f বাই জিটা ডিফাইন করে দিতে পারবে। এটা আমরা লিমিটের ক্ষেত্রেও এই আলোচনাটা করেছিলাম। এবার করে দেওয়ার পর, মানে আমি যখন করে দিতে পারবো এটা আমি কনভিন্সড, তারপরে ইস্যুটা খুব সিম্পল হয়ে যায়, যে তোমায় জাস্ট কি করতে হবে, যা দেখতে হবে যে তোমার লিমিট এক্সটেন্ডিং টু এ এফ বাই জি এক্স এটা সমান কত হচ্ছে, রাইট? সো ইউ জাস্ট ক্যালকুলেট দ্যাট অ্যান্ড ইউ উইল সি দ্যাট ইউর স্টেটমেন্ট ইজ ওকে। যে তুমি জাস্ট লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স করবে,
আর সেটা লিমিটের থেকে জানা আছে যে দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু a fx ডিভাইডেড বাই লিমিট এক্সটেন্ডিং টু a gx। সো এটা আমরা লিমিটের চ্যাপ্টার থেকে জেনে গেছি। তাহলে সুতরাং এটা সমান হয়ে যাচ্ছে জাস্ট fa ডিভাইডেড বাই ga, আর সেটা মানেই হচ্ছে f বাই g যে ফাংশনটা সেটার ভ্যালিউ অ্যাট a। সো অ্যাজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজ দিস, প্রোভাইডেড তুমি ওই সেম সাইন থিওরেম ব্যাপারটা একটু বুঝে গিয়ে থাকো, তাহলে যা অ্যালজেব্রা অফ লিমিটস গুলো করতে পেরেছিলে সেগুলোকে ব্যবহার করে তুমি এখানেও কিছু উক্তি করে দিতে পারছো যে sum of two continuous functions at a point is going to be continuous at that point, scalar multiplication হলেও কন্টিনিউটি চেঞ্জ করে না, f into g মানে প্রোডাক্ট অফ টু ফাংশনস করলে, প্রোডাক্ট অফ কন্টিনিউয়াস ফাংশনস করলে কন্টিনিউয়াস ফাংশনই পাওয়া যাবে, আর তোমার কোশেন্ট অফ কন্টিনিউয়াস ফাংশন করলেও কন্টিনিউয়াস ফাংশন পাওয়া যাবে, প্রোভাইডেড তোমার যে নিচে ডিনোমিনেটরে যে ফাংশনটা আছে সেটা যেন ভ্যালিউটা নন জিরো নেয় অ্যাট দ্য পয়েন্টে। আচ্ছা, আজকে কি আমি এখানেই ছেড়ে দেব না কন্টিনিউ করব? ম্যাম 11টা থেকে ক্লাস আছে একটা। হ্যাঁ, so let us stop here today, and we will continue in the next class tomorrow. ঠিক আছে, আজকে আমরা এখানেই থেমে যাই। ম্যাম মাঝে কি ডিসকানেক্ট হয়েছিল? আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আমার নেটের প্রবলেমটা আমি বুঝতে পারছি না ম্যাম। মাঝে কি ডিসকানেক্ট হয়েছিল একবার? হ্যাঁ, তুমি আরেকবার, তুমি, তোমার নাম প্রিয়ম? না না ম্যাম, প্রতীক চক্রবর্তী। প্রতীক, হ্যাঁ, তুমিও আরেকবার এন্টার করেছো, তাতে